হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা 59 এবং 96 পেজের ম্যাপ পয়েন্টিং করেছিলাম। আজ আমরা তার পরের তিনটে পেজ অর্থাৎ 121, 148 এবং 169 ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট তোমাদের রয়েছে পেজ নম্বর 121। দেখে নাও একবার কী কী রয়েছে। ভারতের ক্ষয়জাত পর্বত, ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী, 6-এর 4-এ রয়েছে ভারতের অত্যধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, 6-এর 5-এ রয়েছে আন্দামান ও নিকোবরকে পৃথককারী জলভাগ, 6-এর 6-এ রয়েছে ভারতের 6-এর 7-এ রয়েছে পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল, 6-এর 8-এ রয়েছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, 6-এর 9-এ রয়েছে ভারতের শুল্কমুক্ত বন্দর এবং 6-এর 10-এ রয়েছে কলকাতা। সো ভিউয়ার্স, চলো প্রদত্ত স্থানগুলি মানচিত্রে এক্স্যাক্ট কোথায় অবস্থিত একবার দেখে নেওয়া যাক। দেখো, 6-এর 1-এ রয়েছে ভারতের ক্ষয়জাত পর্বত। নিশ্চয়ই তোমরা জানো ভারতের ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। তাহলে আরাবল্লী পর্বতটা তোমরা কোথায় দেখে নাও। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আরাবল্লী পর্বত বা ভারতের একটি ক্ষয়জাত পর্বত। এরপরে আমরা চলে আসব 6-এর 2-তে। 6-এর 2-তে কী রয়েছে? ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি সহ বেশ কিছুটা ইউপির অংশ। এই জায়গাটা হচ্ছে ভারতের শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ওকে, এরপরে 6-এর 3-এ দেখো, ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে নর্মদা। নর্মদা নদী এই স্থানটায় করবে এবং অ্যারো চিহ্ন দিয়ে মেনশন করে দেবে নদীর প্রবাহ পথ। ওকে, এরপরে 6-এর 4-এ দেখো, 6-এর 4-এ কী বলেছে? ভারতের অত্যধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। ভারতের অত্যধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। ওকে, এরপরে 6-এর 5-এ দেখো, 6-এর 5-এ কী বলেছে? আন্দামান ও নিকোবরকে পৃথককারী জলভাগ। নিশ্চয়ই তোমরা জানো 10 ডিগ্রি চ্যানেল। এই যে স্থানটা, এই স্থানটা অ্যারো চিহ্ন দিয়ে মেনশন করে দেবে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, সো তোমরা ভালো করে এই স্থানগুলো একটু দেখে নাও। এরপর আমরা চলে আসবো 6-এর দাগে। দেখো, 6-এর দাগে কী বলেছে? ভারতের চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চল। এই যে স্থানটা দেখছো তোমরা, যে জায়গাটায় গাছের মতো চিহ্ন দিয়ে, প্রতীক চিহ্ন দিয়ে মেনশন করা রয়েছে, এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চল। এরপরে 6-এর 7 দেখো, পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল। যে স্থানটায় এর আগের ম্যাপটা করলাম ভারতের চিরহরিৎ বৃক্ষের বনাঞ্চল, ঠিক তার ওপরে অর্থাৎ আসামের যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে ভারতবর্ষের চা উৎপাদক অঞ্চল। ওকে, এরপর 6-এর 8-এ দেখো, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা নিশ্চয়ই জানো তোমরা, কেরালার কোচিনে অবস্থিত বা কেরালার কোচিতে অবস্থিত। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এরপরে 6-এর 9-তে চলে আসো, ভারতের শুল্কমুক্ত বন্দর। গুজরাটের কান্ডালা, এটা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর। স্থানটা ভালো করে একবার দেখে নাও। এরপরে রয়েছে 6-এর 10, কলকাতা। খুবই সোজা, এই যে স্থানটা, এটা হচ্ছে কলকাতা। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 121 পেজে প্রদত্ত 10খানা ম্যাপ পয়েন্টিংয়ের সলিউশন। আমরা এরপরে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ হচ্ছে 148। ওকে, তোমরা 148 পেজটা দেখো কি রয়েছে। 6-এর 1-এ রয়েছে আরাবল্লী পর্বত, 2-এ রয়েছে নর্মদা নদী, 3-এ রয়েছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 4-এ রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, 6-এর 5-এ রয়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর, 6-এর 6-এ রয়েছে ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, 6-এর 7-এ রয়েছে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, 6-এর 8-এ রয়েছে পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র, 6-এর 9-এ রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এবং 6-এর 10-এ রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু। সো ভিউয়ার্স, চলো প্রদত্ত স্থানগুলি রেখা মানচিত্রের কোথায় অবস্থিত একবার ম্যাপে দেখে নেওয়া যাক। দেখো, 6-এর 1-এ রয়েছে আরাবল্লী পর্বত। নিশ্চয়ই তোমরা এর আগের পেজগুলোতে আরাবল্লী পর্বত করে এসছো। এই যে স্থানটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। ওকে, এরপরে 6-এর 2-তে দেখো নর্মদা নদী। এর আগের পেজেই আমরা করে এসেছিলাম ভারতের একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী, ওটাও নর্মদা নদী করেছিলাম। তোমরা প্রবাহ পথটা অবশ্যই উল্লেখ করে দিও। এরপর 6-এর 3 দেখো, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নিশ্চয়ই তোমরা জানো করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূলেই বছরে 2বার বৃষ্টিপাত হয়। ওকে, এরপরে 6-এর 4-এ দেখো ম্যানগ্রোভ অরণ্য। ভারতের ম্যানগ্রোভ অরণ্য 2-3 জায়গায় রয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন। ওকে,
এরপরে 6-5 দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হলো বিশাখাপত্তনম। কোথায় হবে? এই যে স্থানটা, এটা হচ্ছে বিশাখাপত্তনম বা পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। ওকে, এরপরে আমরা চলে আসবো 6-6 দাগে। দেখো কি বলেছে, ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এই যে স্থানটা দেখতে পাচ্ছ, এই স্থানটা হচ্ছে ভারতের প্রধান কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ওকে, এরপরে 6-7 দেখো কি বলেছে, ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের এই স্থানটা সর্বাধিক কফি উৎপাদক অঞ্চল হিসেবেই পরিগণিত হয়, তাই এই স্থানটা তোমরা উল্লেখ করবে। এরপরে 6-8 দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের, তাই হলদিয়া হবে। দেখে নাও স্থানটা, এই যে জায়গাটা, এটা পশ্চিমবঙ্গের একটি তৈল রসায়ন শিল্পকেন্দ্র, হলদিয়া। ক্লিয়ার? ভালো করে একবার দেখে নাও তোমরা স্থানগুলো। এরপরে আমরা চলে আসবো 148 পেজের 6-9 দাগে। কি বলেছে, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। নিশ্চয়ই তোমরা জানো এটা দিল্লি হবে। স্থানটা দেখে নাও, এই যে জায়গাটা, এটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র বা নিউ দিল্লি। এরপরে 6-10 দাগে দেখো কি বলেছে, ভারতের দক্ষিণতম বিন্দু। এইটা একটু ডাউটফুল কোশ্চেন। যদি মূল ভূখণ্ডের বলে তাহলে এটা হবে কন্যাকুমারী, মূল ভূখণ্ডের। এবং যদি বলে সর্বাধিক দক্ষিণ বিন্দু, এটা হবে ইন্দিরা পয়েন্ট। কিন্তু এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু, তাই মূল ভূখণ্ডের তোমরা কন্যাকুমারী করবে। ওকে, এরপর তোমাদের টেস্ট পেপারে যে পেজটি রয়েছে জিওগ্রাফির, সেটা হচ্ছে 169। ওখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া রয়েছে দেখে নাও একবার ভালো করে। প্রথমে রয়েছে শিবালিক পর্বত, তারপর রয়েছে মহানদী, তারপর রয়েছে ইন্দিরা পয়েন্ট, তারপর রয়েছে 6-4 বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 6-5 রয়েছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, 6-6 রয়েছে দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, 6-7 রয়েছে পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, 6-8 রয়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, 6-9 রয়েছে কলকাতা, 6-10 রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। বেশিরভাগটাই তোমরা দেখতে পাবে কমন পেয়ে যাবে। ওকে, তাহলে চলো ম্যাপে প্রদত্ত স্থানগুলো দেখে নেওয়া যাক। দেখো 6-1 রয়েছে শিবালিক পর্বত। দেখো তোমরা শিবালিক পর্বতটা দেখে নাও এখান থেকে এই অবধি। এছাড়া এটা আরও বিস্তৃত রয়েছে, বাট এইটুকুই মেনশন করলে হবে, শিবালিক পর্বত। এরপরে 6-2তে দেখো, 6-2তে রয়েছে মহানদী। দেখে নাও এটা হচ্ছে মহানদী, প্রবাহপথটা অবশ্যই মেনশন করে দেবে। এরপরে 6-3 দেখো ইন্দিরা পয়েন্ট, এই যে জায়গাটা, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এরপরে 6-4 দেখো বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। নিশ্চয়ই তোমরা জানো করমণ্ডল উপকূল হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এরপর 6-5 দেখো, 6-5 রয়েছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। নিশ্চয়ই তোমরা জানো, এর আগের পেজে করে এসছো, সুন্দরবন। এছাড়া গোদাবরী এবং কৃষ্ণা নদী যেখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে, সেখানেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তো সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সুন্দরবন। ওকে, এরপরে 6-6তে দেখো কি রয়েছে, দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। এর আগের পেজেও আমরা করেছি, এই যে জায়গাটা, এটা দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। ওকে, এরপর আমরা চলে আসবো 6-7। দেখো 6-7 কি বলেছে, পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। ওকে, স্থানটা হবে আমেদাবাদ। এই যে জায়গাটা মেনশন করা রয়েছে, এটা হবে পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র বা আমেদাবাদ। এরপরে 6-8 দেখো পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। এটা তোমরা বিশাখাপত্তনম করতে পারো। এই যে জায়গাটা, এটা হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, বিশাখাপত্তনম। ওকে, এরপরে 6-9 খুবই সোজা, কলকাতা। তোমরা নিশ্চয়ই অনেকবার প্র্যাকটিস করেছো। এই যে জায়গাটা, এটা হচ্ছে কলকাতা, 6-9। এরপরে 6-10 রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। এটাও নিশ্চয়ই তোমরা সবাই জানো, দিল্লি। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 121, 148 এবং 169-এর সমস্ত ম্যাপ পয়েন্টিং।
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।